বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। এখানে বসবাস করে 10 লাখের বেশি মানুষ, যারা নিজ দেশ মিয়ানমারের সামরিক জান্তার জাতিগত নির্মূল অভিযানের শিকার হয়েছেন। বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে পরিচিত এই রোহিঙ্গা মুসলিমরা আজ হয়তো সবচেয়ে অবহেলিত। যখন তাদের প্রয়োজন সবচেয়ে বেশি, ঠিক তখনই আন্তর্জাতিক সহায়তা কমতে শুরু করেছে, যা এই বিপুল সংখ্যক মানুষের জীবনে এক নতুন সংকটের জন্ম দিচ্ছে। আজ আমরা এই গভীর মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত মে মাসে শরণার্থী শিবির পরিদর্শনে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক হৃদয় বিদারক মন্তব্য করেন। তিনি বলেন, কক্সবাজার এখন সেই কেন্দ্রবিন্দু যেখানে বাজেট কাটছাঁটের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে সবচেয়ে বিপন্ন মানুষের ওপর। জাতিসংঘ প্রধানের এই সফরটি এমন এক সময় ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেন। এর ফলে শিবিরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প স্থবির হয়ে পড়ে। একই সময় যুক্তরাজ্য প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে বিদেশি সহায়তা কমানোর ঘোষণা দেয়। এর সরাসরি প্রভাব পড়েছে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্যসেবা ব্যবস্থায়, যেখানে বড় ধস নেমেছে। এই মানবিক সংকটের শিকার এমনই একজন জাহিদ আলম। তাঁবুর মতো বাঁশের তৈরি অস্থায়ী ঘরের সামনে বসে আল জাজিরাকে তিনি নিজের জীবনের গল্প বলছিলেন। মিয়ানমারে কৃষিকাজ ও মাছ ধরে জীবিকা চালাতেন জাহিদ। 2016 সালে হঠাৎ তার বাঁ পা অকারণে ফুলে ওঠে। তিনি জানান, আমি জমিতে কাজ করছিলাম, হঠাৎ পায়ে ভীষণ চুলকানি শুরু হয়। কিছুক্ষণ পর পা লাল হয়ে ফুলে ওঠে। চিকিৎসকের মলম বা বরফ কোনো কিছুতেই আরাম মেলেনি। কিছুদিনের মধ্যেই তার পক্ষে দাঁড়ানো বা হাঁটাও কঠিন হয়ে পড়ে। তিনি কাজ করার সামর্থ্য হারিয়ে পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। জাহিদ আলমের আশ্রয়স্থল থেকে মাত্র 10 মিনিট হাঁটা পথ দূরে একটি ছোট ঝুপড়ি ঘরে থাকেন জাহানা বেগম। তার একটাই আশা, সংস্থাগুলো যেন রোহিঙ্গা শিবিরের সহায়তা চালিয়ে যায়, বিশেষ করে প্রতিবন্ধী মানুষের জন্য। জাহানা বেগমের এক মেয়ে সুমাইয়া আক্তার, যার বয়স 23, আর 2 ছেলে, হারেজের বয়স 19 ও আয়াসের 21। তাদের 3 সন্তানই দৃষ্টিহীন এবং মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে। আনোয়ার শাহ নামে 25 বছর বয়সী এক রোহিঙ্গা ল্যান্ড মাইনের শিকার হয়েছেন। গত বছর নিজের শহর লাবাদা প্রিয়ানে জ্বালানি কাঠ সংগ্রহের সময় ল্যান্ড মাইনে পা পড়লে তার একটি পা উড়ে যায়। জাতিসংঘের 2024 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার বিশ্বের অন্যতম প্রাণঘাতী দেশ ল্যান্ড মাইন ও বিস্ফোরক হতাহতের দিক থেকে। 2023 সালে দেশটিতে ল্যান্ড মাইনের শিকার হন 1000-এর বেশি মানুষ, যা অন্যান্য যে কোনো দেশের চেয়ে বেশি। 25 বছর বয়সী আব্দুল হাশিমের জীবনও পুরোপুরি বদলে গেছে 2024-এর ফেব্রুয়ারিতে মাইনের ওপর পা পড়ার পর। এখন তাকে অন্যের উপর নির্ভর করেই দৈনন্দিন ছোট কাজগুলো করতে হয়। ক্যাম্প থেকে হাশিম চিকিৎসা নিচ্ছেন তুর্কি ফিল্ড হাসপাতালের পুনর্বাসন কর্মসূচিতে। সেখানে তিনি ব্যথা কমানোর ওষুধ, ব্যালেন্স অনুশীলন ও প্রশিক্ষণ পাচ্ছেন। শরণার্থী শিবিরে নির্যাতিত মানুষদের সহায়তা নিশ্চিত করতে চেষ্টারত সাহায্য কর্মীদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, কারণ আন্তর্জাতিক সহায়তা তহবিলে কাটছাঁট হয়েছে। আল জাজিরার সঙ্গে কথা বলা একজন বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সহায়তা কমে যাওয়ায় এখন আমাদের খাদ্য দেওয়ার মতো অথবা শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়ার মধ্যে একটা বেছে নিতে হচ্ছে। ফর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, সহায়তা কমে যাওয়ার ফলে বড় ধরনের অর্থ ঘাটতি তৈরি হয়েছে, কিন্তু রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানের দায়িত্ব শুধু একটি দেশের ওপর নয়, এটি হওয়া উচিত যৌথ আঞ্চলিক দায়িত্ব। তিনি আরো সুপারিশ করেন, স্থানীয় মানবিক সংগঠনের সঙ্গে কাজ করা উচিত, কারণ তারাই সবচেয়ে ভালো জানে কিভাবে নিজ সম্প্রদায়কে সহায়তা করতে হয়। কক্সবাজারে অবস্থানরত 10 লাখ শরণার্থীর জন্য এই মুহূর্তে জরুরি সহায়তা প্রয়োজন, কারণ তহবিল ক্রমেই কমে আসছে। রোহিঙ্গাদের জন্য প্রণীত 2024 সালের যৌথ পরিকল্পনা অনুযায়ী $852.4 মিলিয়ন প্রয়োজন ছিল, যার মাত্র 30% মিলেছে। 2025 সালের মে মাস পর্যন্ত রোহিঙ্গাদের জন্য $934.5 মিলিয়ন সাহায্য আহ্বানের বিপরীতে মাত্র 15% অর্থ এসেছে। মানবিক সংগঠন হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের অ্যাডভোকেসি উপপরিচালক ব্ল্যান্ডিন বুনিওল এই বাজেট কমানোকে একটি দূরদৃষ্টি নীতি হিসেবে বর্ণনা করেছেন, যা মানুষের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। মায়ের বাগরখানি স্টোর সেটি কিন্তু এখনই চেক করে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে আসলে একদম ভেঙে ভোল্টিজার দিয়ে কিন্তু সেগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। নিমিশেই কিন্তু আসলে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। এখানে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এখানে কোনো প্রকার কোনো বাধা বিপত্তির সম্মুখীন আসলে তাদেরকে না পড়তে হয় এমনটাই কিন্তু করার জন্য তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আমরা এখন চুরি ডাকাতি করবো, হ্যাঁ চুরি ডাকাতি করবো। এখন আমাদের সাথে কথা বলবে, আমাদের টাকা ফেরত দেখ। 90-93 বছর টাকা এই দেখেন আমাদেরকে
অবৈধ জায়গা নাকি? আপনারা তো লেখাপড়া জানেন, দেখেন ওটা আমাদের দোকান বুঝা দেখ, কোনো সমস্যা নাই, আমরা দিয়ে দিব। আমাদের অবৈধ, আমাদের দুর্নীতি দিতে হবে তো, যে আপনাদের দোকান ভাঙিয়ে দিব আমরা, এখন আমরা চাপায় রাখতো, এখন তো ডাইরেক্ট এসে ভেঙে দিতে কোনো নোটিশ তো লাগে। এখন সব অবৈধ না, ওরা আওয়ামী লীগ করছে, ওরা দখল করে খাইছে, আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা তো বিএনপিও করি না, আমরা কিছু করি না, আমরা তো দখল করে খাই নাই, আমরা নিজের কষ্টের টাকা দিয়ে করছি। ওদের মতন আমরা দখলবাজ না, ওদের মতন তো আমরা দখলবাজ না যে দখলদারি করে খাবো। এখন আমাদের চুরি টাকা দিতে নামতে হবে, ওদের ওদের মতন তো আমরা পারবো না। ওরা তো হাজার হাজার কোটি টাকা খেয়ে বেঁকে গেছে, আমরা তো বেঁকে যাবো না। আমাদের তো এটা দিয়ে আমাদের ভাই বোনের লেখাপড়া, আমাদের সংসার চলবে। দেখেন ব্যাংকের মাধ্যমে জমা দিচ্ছে, অনেক মানুষ আছে টাকা জমা দিচ্ছে ব্যাংকের মাধ্যমে, অনেক মানুষ, অগণিত মানুষ। আপনারা ওই মার্কেট দিয়ে দেন, আমরা চলে যাই। রাস্তা থাকতে কে চায়? কেউ কি চায়? রাস্তা থাকতে চায় না, কেউ চায় আপনি চাইবেন রাস্তা থাকতে, যেখানে কোনো আমাদের সবার ট্রেড লাইসেন্স আছে। আমরা যদি অবৈধ হই তাহলে সরকার কেন আমাদের ট্রেড লাইসেন্স দিবে এই ব্যবসা প্রতিষ্ঠানে? সবাই তো করে। আমরা কি করব? ঠিক আছে, আমাদের সুদ্ধা মাইরা দেন দেই। এখন আমরা শুনুন, আমরা কোনো ভেজালে, এই যে আমার হাতে এই যে দুটো দেখতে পারতেছেন, আমি কোনো ভেজালে না, আমি কাগজ নিয়ে গেছি। যদি উনি দেখা, যদি আমার বুঝাই তো প্রুফ করতে পারতো এটা অবৈধ, তাহলে আমি নিজে হাতে আমার দোকান ভাঙতাম, আমি নিজে হাতে আমার দোকান ভাঙতাম। এখানে চাইলে গ্যালারি করা যায়, ঠিক আছে। আমরা আসলে কোনো ভেজালের মধ্যে না, আমরা আইনের পক্ষে, আমরা দেশের পক্ষে, ঠিক আছে। এখানে যদি অবৈধ থাকতো তাহলে মনে করেন যে আমি নিজেই ভাঙে দিতাম, অবৈধ না ভাই, আর চাইলে এটা ঠেকাইতেও পারতাম। কিন্তু আমরা ওই যে আইনের পক্ষে, আমরা কারো বিরোধিতা করতে চাই না। তাহলে এই দোকান ঠেকানো কোনো ব্যাপার না, আমরা এখানে ছোটোর থেকে এখানে বড় হয়েছি, আমরা স্থানীয় এই জায়গায়, এই দোকানের টাকা দিয়ে আমরা 5 ভাই বোন বড় হয়েছি। আমরা দিন আনি দিন খাই ভাই, কয় টাকা ব্যবসা নেই, লাখ লাখ ব্যবসা। বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা জায়গা জমি দখল করে রাখছে তাকে কিছু না। আরে ছোট ছোট জায়গা নিয়ে ওনাদের সমস্যা। কাউন্সিলর এমপি যত আগে পরে যা ছিল, ঠিক আছে, তারপরে আরো যত যাই ছিল, ঠিক আছে, বিভিন্ন জায়গা দখল করে রাখছে, এগুলো কিছু না। আচ্ছা, আপনারা এই জায়গা ম্যাজিস্ট্রেট তো এখানে আছে, বলেন লালমাইটা টেম্পু স্ট্যান্ডে যাইতে বলেন। ওইখানে যে এত বড় রাস্তা, গাড়ি সিএনজি অটো দিয়া যে বইরা যে ভাড়া দিয়ে রাখছে, এগুলোর টাকা কে খায়? ভাবুন তো, আপনি ক্ষুধার্ত, দিন দিন খাদ্য সংকটে ভুগছেন, ত্রাণের আটার ব্যাগ হাতে পেয়ে একটু আশার আলো দেখলেন, কিন্তু সেই আটার ভেতর থেকে বেরিয়ে এলো মাদক। এই চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে ফিলিস্তিনের গাজা অঞ্চলে। সরকারি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পরিচালিত ত্রাণ সংস্থার মাধ্যমে বিতরণ করা আটার ব্যাগে পাওয়া গেছে অক্সিকোডন নামের এক ভয়ানক মাদক। এই মাদক সাধারণত ক্যান্সারের মতো কঠিন রোগে ব্যবহৃত হয়, কিন্তু এটি অত্যন্ত আসক্তিকর এবং জীবননাশক। অক্সিকোডনের পার্শ্ব প্রতিক্রিয়ায় হতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা, মানসিক বিভ্রম, এমনকি মৃত্যুও। গাজা কর্তৃপক্ষ বলছে, অন্তত 4 জন ব্যক্তি স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা নিজ হাতে ওই বড়িগুলো দেখেছেন, আর আশঙ্কা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে গুঁড়ো করে এই মাদক আটার সাথে মিশিয়ে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে ত্রাণের আটার ব্যাগে সাদা বড়ির মতো কিছু বস্তু। গাজার এক ফার্মাসিস্ট ওমর হামাদ এটিকে বলেছেন
এটা গণহত্যার সবচেয়ে জঘন্য রূপ। আর এক চিকিৎসক খলিল মাজেন আবু নাদা লিখেছেন, এই মাদক আমাদের সামাজিক চেতনা ধ্বংস করার অস্ত্র। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক মার্কিন ইসরায়েলি ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন, সংক্ষেপে GHF। এরই মধ্যে 15টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা GHF এর কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে। তারা বলছে, GHF গাজাবাসীকে জোর করে বাস্তুচ্যুত করছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধে ইসরায়েলকে সহায়তা করছে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত 1 মাসে এই সংস্থার সহায়তা কেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 516 জন নিরস্ত্র ফিলিস্তিনি। আর শুক্রবার ইসরায়েলেরই নামী দৈনিক হারেটস স্বীকার করেছে, ইসরায়েলি সেনারা ত্রাণ কেন্দ্রে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই ঘটনা শুধু একটি ত্রাণ বিতরণের গাফিলতি নয়, এটা এক নিষ্ঠুর ষড়যন্ত্র যা একটি জাতিকে ধ্বংস করতে চায় খাদ্যের ছদ্মবেশে। গাজার গণমাধ্যম কার্যালয় বলছে, এই সহায়তা কার্যক্রম আসলে ইসরায়েলি দখলদারিত্বের একটি নতুন কৌশল, মাদকাসক্তি ছড়িয়ে সমাজ ভাঙার এক ভয়ানক পরিকল্পনা। আমি জুলাই যুদ্ধে একজন। আপনি পড়াশোনা করতে যান, আমার চোখ একটা দেখি না, আমি এই যখন আপনি টেবিলে যান, আপনি পড়তে বসেন, আপনি এখানে আসছেন। উনি যখন দোকানে নিউ সোসাইটি মার্কেট, নিউ সোসাইটি মার্কেট, নিউ সোসাইটি মার্কেটের অধীনে। এটা কোন জায়গা? এটা নিউ সোসাইটি মার্কেটের অধীনে স্যার। এই যে ভাই এটা দেখেন কি জন্য মার্কেটের অধীনে স্যার। আমার থেকে বেশি, আপনি আমার থেকে বেশি, আমাদের জন্মের দিকে, আপনার জন্মের দিকে না ভাই, আপনার জন্মের দিকে না ভাই, স্যার এটা মার্কেটের অধীনে স্যার। বলেন না ভাই, আমরা জানি ভাই, স্যার এটা আমরা অধীনে জানি। স্যার। আপনি এখন কি জন্য আপনি মাস্ক খুলে কথা বলেন ভাই, মাস্ক খুলে কথা বলেন ভাই, মাস্ক খুলে বলেন, মাস্ক বেশি না আছে, আপনি তো কথা বলতেছেন। এই কাগজ কি আপনার নাম? না আমার আপনার নাম, আমরা তো এটা দিয়ে চলি সংসার। বাবা, এই জায়গার ওই জায়গাটা এক না। একই একই। আমরা দলিল দিতে পারবো। আমাদের তো বিভিন্নভাবে ফুটপাত উচ্ছেদ করি, আমরা ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করি, তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা এসেছিলাম। তা কিছু অংশ করেছি আর কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আমরা যাচাই বাছাই করবো। পরবর্তীতে আবার যদি দেখা যায় যে আমরা ঠিক আছি, আবার অবৈধ উচ্ছেদ অভিযান চলবে আমাদের। না, ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা, অবৈধ জায়গা, এটা এভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না, এটা এমনি আমাদের চলমান প্রক্রিয়া। এটা কাগজপত্র যাচাই করবো আমরা, কাগজপত্র দেখবো, ওনারা কাগজপত্র যেটা দেখাচ্ছে আমরা পজিশন দেখবো, যে পজিশন আসলে কি পজিশন দেখে তারপর আমরা যাচাই করবো। ওনাদের আরেকটু অভিযোগ হচ্ছে যে কাগজপত্র না দেখে আপনারা ভাঙলেন কেন? না না না, কাগজপত্র না, আমাদের তো সার্ভার রেকি করে গেছে, আমাদের তো সবকিছু রেকি করা আছে। আমাদের তো আগে থেকে ফুটপাত, এটা তো ফুটপাতেরই অংশ, আপনারাই তো দেখছেন। না, ওই যে সিটি কর্পোরেশন যদি তাদেরকে বরাদ্দ দিয়ে না, থাকে এটা কি দিচ্ছে ওটা দেখবো আমরা, কাগজপত্র দেখবো। সেটাই না দেখে আর ফুটপাত তো ওইভাবে তো বরাদ্দ দোকান, স্থায়ী দোকান তো দেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা একটু আসলে বসে দেখবো যে আসলে কি হয়েছে। কাগজপত্র না দেখলে কিছু বলতে পারবো না। হ্যাঁ হয়েছি তো, আপনার তো ছিলেনই, যে দেখলেন যে তারা বলছে এটা তাদের দোকান। এটা আমাদের সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ বলতে পারবেন, তাদের সাথে কথা বলে বেটার। আমরা ম্যাজিস্ট্রেট হিসেবে আসছি, আমরা এটা আমাদের সিটি কর্পোরেশনের যিনি সর্বোচ্চ গার্জিয়ান, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। আপনারা তো দেখলেন এই কাগজপত্র দিয়েছে, আমরা এক পক্ষের কাগজপত্র, আমাদের অফিসিয়াল ডকুমেন্টসও তো আছে, সেগুলো আমরা দেখবো, তারপরে সিদ্ধান্ত দিতে পারবো। এই অভিযানটা এই এলাকায় কি আরো চালাবেন? হ্যাঁ, আমাদের পর্যায়ক্রমে তো গোটা ঢাকা সিটিতেই চলবে। এটা আমরা যদি যাচাই বাছাই করে আবার সেকেন্ড টাইম ডেট দিব। বেসরকারি প্রাইমারি করে দাও সরকারি, করে দাও সরকারি, বেসরকারি প্রাইমারি বাদ পড়া প্রাইমারি করে দাও সরকারি, করে দাও সরকারি, বাদ পড়া প্রাইমারি সুপরিষ্কৃত প্রাইমারি করে দাও সরকারি, করে দাও সরকারি সুপরিষ্কৃত প্রাইমারি। আমার স্বাধীন বাংলায় শিক্ষক কেন রাস্তায়, শিক্ষক কেন রাস্তায়, আমার স্বাধীন বাংলায় লাল সবুজের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, শিক্ষক কেন রাস্তায়, 24 সালের বাংলায় 24 সালের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, শিক্ষক কেন রাস্তায়, ইউনুস স্যারের বাংলায়, ইউনুস স্যারের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, মুক্ত ভাইয়ের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, আবু সাইদের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, রক্তে ভেজা বাংলায় শিক্ষক কেন রাস্তায়, শিক্ষকদের কান্নায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, শিক্ষকদের কান্নায় দে 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 ভাব দে, নইলে মুখে বিষ দে, নইলে মুখে
অবিলম্বে জাতীয়করণ, অবিলম্বে জাতীয়করণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, অবিলম্বে জাতীয়করণ। 24 সালের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, শিক্ষক কেন রাস্তায়, 24 সালের বাংলায় লাল সবুজের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, আবু সাইদের বাংলায় শিক্ষক কেন রাস্তায়, অবিলম্বে জাতীয়করণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, অবিলম্বে জাতীয়করণ। দে 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 ভাত দে, নইলে মুখে বিষ দে, নইলে মুখে বিষ দে, দে 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 ভাত দে। শিক্ষকদের কান্নায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, শিক্ষকদের কান্নায়। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, যেটা আমরা যতটুকু নিষ্ঠুর বলে ধারণা করি, ফ্যাসিজম বিদায় হলেও এটা তার চেয়ে বেশি নিষ্ঠুর। বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো আছে, এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি যাকেই বসান না কেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামো সে ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধ্য। বাংলাদেশের যতগুলো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের দায়িত্ব জ্ঞান গুণতা দেখে আমরা যা কর নাই অবাক। বাংলাদেশের প্রতিটি সেক্টরে যারা যে পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন, অমানবিকতার পরিচয় দিচ্ছেন, সেটাকে ধিক্কার জানাই। 34 দিন ধরে 150 থেকে 200 মেয়ে প্রেস ক্লাবে অবস্থান করছে। আপনারা জেনে থাকবেন, কোরবানি ঈদের সময়ও এই নারীরা এই প্রেস ক্লাবে এইখানে অবস্থান করেছেন। তারা তাদের ঈদ কোরবানি করেছেন, তারা তাদের ঈদ কোরবানি করেও তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের করতে পারেননি। এই তথ্য আবার প্রকল্প শুরু হয়েছিল 1989 সালে। এই প্রকল্প শুরু হয়েছিল নারীদেরকে ক্ষমতায়নের যে বক্তব্য করা হয় সেখান থেকে এটা শুরু হয়েছিল, কিন্তু সেখান থেকে এটা বাংলাদেশের প্রান্তিক নারীদের একটা আশ্রয় স্থল হয়ে ওঠে। আমরা হয়তো ঢাকায় থেকে বুঝতে পারবো না একজন নারী বিধবা ভাতা পাওয়ার জন্য কি করতে হবে, এটার জন্য তাদের কি পরিমাণ অসহায়ত্বের সম্মুখীন হতে হয়। এটা ঢাকায় যারা থাকে সেসব নারীদের পক্ষে বোঝানো সম্ভব হবে না। যারা প্রান্তিক এলাকায় যে নারীরা থাকেন তারাই একমাত্র বলতে পারবেন এই বিধবা ভাতা পাওয়ার জন্য, শিক্ষা ভাতা পাওয়ার জন্য এবং নারী এবং প্রেগনেন্সি ভাতা পাওয়ার জন্য তাদেরকে দ্বারস্থ হতে হয় কিছু অমানবিক পুরুষের হাতে, এবং এই পুরুষেরা বেশিরভাগ সময় চেয়ারম্যান বা মেম্বার হয়ে থাকেন। কিন্তু তাদের হাত থেকে, তাদের কাছ থেকে সুরক্ষা দেন এই নারীরা। এখানে যারা অবস্থান করছেন আপনারা জেনে থাকবেন, প্রত্যেকেই প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ছিলেন। একজন নারী শিক্ষার্থীকে বাংলাদেশে তৈরি করতে রাষ্ট্র এবং প্রত্যেকটি পরিবারে এই নারীরা যে পরিবার থেকে উঠে এসেছেন সেই পরিবারগুলোর অসংখ্য দুঃখ বেদনা ভারাক্রান্ত অবস্থা আছে। সেই ধরনের পরিবার থেকে এরা উঠে এসে তারা নিজের জায়গা করে নিয়েছেন, রাষ্ট্রের একটি দায়িত্ব গ্রহণ করেছেন। এই দায়িত্ব গ্রহণ কোন আমলে করেছেন এটা গুরুত্বপূর্ণ নয়, তার মাধ্যমে তারা প্রত্যেক মাসে প্রায় 4 থেকে 5 লাখ নারীকে সেবাদান করেছেন। এর মধ্যে অন্তত 2 কোটি নারীকে তারা সুযোগ সুবিধা দিয়েছেন। এই 2 কোটি নারীকে কি পরিমাণ অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো না। তাদের প্রত্যেকের মোবাইলে এই গল্পগুলো আছে, এবং এদের প্রত্যেকের জীবন আপনারা যদি শুনেন, এরা শুধু 1000 নারী নন, 1100 নারী নন, এদের সাথে যুক্ত আছে বাংলাদেশের প্রান্তিক লেভেলে অন্তত কয়েক কোটি নারী। আমরা যদি তথ্য আপাত প্রকল্পে যারা 7 বছর পরিশ্রম করে, 7 বছর খাটাখাটনি করে দক্ষতা অর্জন করেছেন, তাদেরকে যদি আবার চাকরিহীন হতে হয়, যে বৈষম্য চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই সাথে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপের জন্য গণঅভ্যুত্থান হয়েছিল, সেই কাঠামোকে অক্ষুণ্ণ রেখে, সেই কর্মসংস্থানবিহীন অবস্থাকে অক্ষুণ্ণ রেখে আমরা শুধু নারী নয় পুরুষদেরও কোনো সমক্ষমতা আমরা অর্জন করতে দেখতে পাবো না। যে নীতিমালায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো গেজেট করেছিল, সেই নীতিমালার মধ্যে থেকেও শুধু জামাত বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে উপজেলায় থেকে আমাদের ফাইলগুলো ছুঁড়ে মেরেছে। আমাদের একটাই দৌড় ছিল, তখন আমরা জামাত বিএনপি করি।
এই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমরা 2013 সালে 26,193টা জাতীয়করণকৃত বিদ্যালয় থেকে আমরা ওই জায়গা থেকে ওই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারিনি শুধু এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এরপর আমরা 2013 সালের পর এই জাতীয় প্রেস ক্লাবে দফায় দফায় আন্দোলন এবং মানববন্ধন সহ নানান কর্মসূচি করেছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার 2018 সালে এই জাতীয় প্রেস ক্লাবে দুইজন সচিব এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের বিদ্যালয়গুলো 2 মাসে জাতীয়করণ করে দিবেন, কিন্তু 2 মাস থেকে আজকে প্রায় 12টি বছর অতিবাহিত হওয়ার পরও আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করে দেয় নাই। তারপর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা যখন এই জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 3 দিনের আন্দোলনে আমাদের জমিনার অভিমুখে যখন আমরা লং মার্চ করি, তখন তৎকালীন সেই স্বৈর শাসক যিনি ছিলেন তার নিয়োগপ্রাপ্ত সচিবরা আমাদেরকে আবারও সেই প্রতিহিংসার স্বীকার করে রেখেছেন। বর্তমান সরকার এসেছেন, আমাদেরকে দেখেছেন এবং আমরা ধন্যবাদ জানাই এই বর্তমান সরকারকে, কারণ আমরা মাত্র 3 দিনের আন্দোলনের মধ্য দিয়ে আমরা জমিনার অভিমুখে যাত্রাকালে প্রধান উপদেষ্টা এপিএস স্যার সাব্বির রহমান আমাদের সাথে কথা বলেছেন এবং 7 কর্মদিবসের মধ্যে আমাদের জাতীয়করণ সংক্রান্ত একটা চিঠি ইস্যু করেছেন। আমরা এই সরকারের প্রতি আসলে কৃতজ্ঞ। তার পরিপ্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়ে যখন আবার যোগাযোগ করি, মন্ত্রণালয় বলেছেন যে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলছে। আসলে কোন বিধিতে ব্যবস্থা নিব এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে ভালোভাবে স্পষ্ট করেনি, যার ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আবার আন্দোলন করি এবং আবারও সাব্বির রহমান স্যার আমাদেরকে সাক্ষাৎ দিয়েছেন এবং বলেছেন আমি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে কথা বলে আপনাদের একটা ব্যবস্থা আমি করে দেব। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 28/2 এই 2025 সালে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী কমিটি করা একটা কনসালটেশন কমিটি আমাদের অনধিক 5000 বিদ্যালয়ের সুপারিশ করেছেন। তারা 12টি উপজেলায় তদারকি করে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো 11টি উপজেলায় তদারকি করে তারা সেই আনুপাতিক হারে 5000 বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ করেছেন। এই জন্য এই বর্তমান সরকারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সেই কনসালটেশন কমিটি বাক্যে আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ বেসরকারি যত শিক্ষক আছে তাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এখন যেহেতু আমাদের বিদ্যালয়গুলো মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বলেছেন আমাদের সুপারিশটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়ে দিয়েছেন, যেহেতু আমাদের সুপারিশটা মাননীয় প্রধান উপদেষ্টার টেবিলে আছেন, আমরা এখন আজকে থেকে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের একটাই দাবি যে বর্তমান সরকার যেহেতু শিক্ষা বান্ধব সরকার, বর্তমান সরকার যেহেতু বৈষম্য নিরসনের সরকার, তাই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন সেই সুপারিশটা অতি দ্রুত বাস্তবায়নের তাগিদে অতি দ্রুত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটা অনুমতি দিয়ে আমাদের জাতীয়করণের একটা দিক নির্দেশামূলক চিঠি ইস্যু করবেন বলে আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে আবারও জড়ো হয়েছি। আমরা আমাদের দাবি যদি দ্রুত বাস্তবায়ন হয় তা আজকে বাস্তবায়ন হলেই আমরা আজকেই চলে যাব, কারণ আমরা 1.5 যুগ ধরে এই বৈষম্য আমাদের পরিবার আমাদের সন্তানেরা তাদের কাছে আমাদের নিজের পরিচয় দিতে এখন লজ্জা হয়। আমার বয়স এখন দেখেন 47 বছর, অথচ আমার পরিবারের বোঝা আমাদের পরিবারের কাছে আমার বাবা মার কাছে আমার কোনো মূল্য নেই, কারণ আমি 1.5 যুগ পর্যন্ত বেতন পাই না। আমার পরিবারের রক্ষণাবেক্ষণ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই বৃদ্ধ বয়সে অনেকে শিক্ষক কিন্তু মারা গেছে এবং অনেকে কিন্তু এখন কিন্তু চাকরির বয়স 1 বছর কিংবা 2 বছর আছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি অবশ্যই আমাদের মনের দুঃখের কথা বুঝবেন এবং আমাদের বিদ্যালয়গুলো অতি দ্রুত সেই সুপারিশের অনুমতি দিয়ে আমাদের এই শিক্ষকদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ সকল। তিনি বিদেশে গেছেন, যদি বিদেশে যে দেশের কথা বলা হচ্ছে ওইটা যাওয়া নিয়ে আমাদের রাষ্ট্রীয় অর্থ অপচয় কী করেছে না করেছে এটা নিয়ে প্রশ্ন এসেছে। আমরা তখনই বলেছি আপনি এখানে পুরো বিষয়টা জনগণের কাছে উন্মুক্ত করেন। উনি করেননি। একটা দলের সাথে বৈঠক করতে পারে, কিন্তু যেহেতু এটা ঘিরে নানা রহস্য আছে উন্মুক্ত করেন, উনি এখনও করেনি। আমরা যেহেতু পুরো বিষয়টা জানি না, আমরা এটা নিয়ে খুব একটা বেশি মাপতে চাই না। আমরা বরঞ্চ বলবো যে আপনার প্রধান কাজ হচ্ছে আপনি একটা সংস্কার করে নির্বাচন তারিখ ঘোষণা করেন। আর সেলফ এক্সিট উনি চাইলো কি চাইলো না আমার কাছে সেটা প্রধান বিষয় না, কারণ এই সময়ের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো যথাযথ কিনা আগামী সংসদ কিন্তু সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে পারবে। মানে সংসদের অনুমোদন ছাড়া তো আপনি যে কাজগুলো হচ্ছে তো অনুমোদিত হবে না, আমাদের যে সংবিধানের আন্ডারে আছে। সুতরাং সেই ধারা আগামীতে বলে দেবে কি কাজগুলো করছে। কেউ যদি অন্যায় অপরাধমূলক কাজ করে তার যদি কোনো দায় মুক্তি দেওয়ার সুযোগ না থাকে কেউ তো দায় মুক্ত পাবে না। আমি আপনি যেমন পাবো না, কোনো ব্যক্তি পাবে না।
হ্যাঁ, আমি দেশের ভাবমূর্তি না, আমি খুবই কি বলে ক্ষুব্ধ হচ্ছি এবং আশ্চর্য হচ্ছি। ঘটনাটা সম্ভবত ইতিমধ্যে 24 ঘন্টার উপরে পেরিয়ে গেছে। আপনি যখন আমার সাথে কথা বলছেন বা আমি আপনার সাথে কথা বলছি, এই সময়ের মধ্যে সরকার কেন এই বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিল না আমি জানতে চাই যে ম্যাগজিন ওইখানে পাওয়া গেল, এ ধরনের হলে তো প্রথমে আমার জানা মতে পুলিশের কাস্টডিতে থাকার কথা, সেটা গেল না কেন? প্রচার মিডিয়াতে আসছে জনৈক সচিব বা যুগ্ম সচিব পর্যায়ের কেউ যে এখানে নিয়ে আসলো, কেন আসলো? এইগুলো সরকারকেই এই ব্যাপারে সুস্পষ্ট করতে হবে, তা না হলে সরকার নিজেই প্রশ্নবিদ্ধ হবে, যা আমাদের এই আকাঙ্ক্ষার পরিপন্থী হবে। আর একই সাথে যার কথা বলছেন, অনেক আগে থেকে তার অনেক কর্মকাণ্ড বিতর্কিত। তার এপিএস নাকি 300 কত কোটি টাকার মালিক অল্প কয়েকদিনে, এটা তো মিডিয়ায় এসেছে, দুদকের কাছেও গেছে। এবং তার অনেক কর্মকাণ্ড, মানে শপথ নিয়ে যা বলা উচিত না এই ধরনের কর্মকাণ্ড তিনি বলেছেন। এবং একটা বড় রাজনৈতিক দল অভিযোগ করেছে তার যে নিজস্ব এলাকা, সে এলাকায় তিনি প্রভাব বিস্তার করছেন। তো এইগুলো তো একজন উপদেষ্টার যে শপথ যেটা নেয়, এটা শপথ ভঙ্গের সামিল বলে আমাদের কাছে মনে হয়। তা আমি মনে করি, আমরা আগেও বলেছি, এ বিষয়ে সরকারের আমাদের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে এই ধরনের অপরাধ যার নামে অভিযোগ আছে, হ্যাঁ, অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অপরাধী বলতে পারি না, কিন্তু যার নামে এ ধরনের অভিযোগ উত্থাপিত হয় তাকে এই পদে রাখা ঠিক কিনা এটা সরকারকেই ভেবে দেখতে হবে। নৈতিক অধিকার তার আছে কিনা এটা মনে রাখতে হবে। আর এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো শুরুতেই বলেছেন কাদের দিয়ে তিনি নিয়োগপ্রাপ্ত। তিনি নিজেই বলেছেন এটা নাকি মেটিকুলাস ডিজাইনের অংশ, যদিও আমরা তা এখনও বলতে চাচ্ছি না, কারণ এই ধরনের তথ্যপত্র আমাদের কাছে এখনও আসে নাই। কারণ আরও যদি তথ্যপত্র আসে তখন আমরা বলতে পারবো, কিন্তু আমরা মনে করি এটা ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান এটা এখানে সংগঠিত হয়েছে। কারণ দিন জনগণের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ গণ অভ্যুত্থান ছাড়া আর কোনো পথে প্রশমন করার পথ ছিল বলে মনে করি না। কিন্তু সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, সে যদি জনগণের পক্ষে না বলে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে এই দায় সরকারকে নিতে হবে। কোনো উপদেষ্টা যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তাকে যদি উপদেষ্টা পরিষদে বহাল রাখে, এই দায়ও সরকারকে নিতে হবে। আমরাও তো ধরেন এই সময় গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা মানে কী মনে করেছি, আমরা অজস্রবার বক্তৃতা করেছি, আমাদের লিটারেচারে আছে, আমরা আবার এটা এই মাসে তুলে ধরব। তারা তুলে ধরছে, কোনো অসুবিধা নেই। আমার জানা মতে সরকার যে সনদের কথা বলছে, সেই সনদটা হচ্ছে আমরা সংস্কারের ব্যাপারে কোন ব্যাপারে ঐক্যমত্য হতে পারি। তো সেই ব্যাপারে ঐক্যমত্য হয়ে যদি জাতির সামনে আমরা তুলে ধরি যে এইগুলোতে আমরা ঐক্যমত্য হলাম, আমাদের কোনো আপত্তি নেই, সেইটুক করেই সরকারের অগ্রসর হওয়া উচিত বলে মনে করি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের দিক থেকে না হওয়া পর্যন্ত এবং সরকারের পজিটিভ অ্যাটিটিউড দেখার আগ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংশয় থেকেই যাবে। আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা মনে করি ফেব্রুয়ারি কেন, এই বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করা সম্ভব এবং সরকারকে সেই পথে হেঁটে সুনির্দিষ্ট তারিখ ঘোষণারই আহ্বান আমি জানাবো। বাংলাদেশে শত শত লোক বাহরাইন জেলে আমাদের বাংলাদেশি প্রবাসী শত শত লোক বিনা বিচারে, নির্দোষ, বিনা অপরাধে তারা জেলে আটকে আছে। ঘটনাটি এরকম ঘটেছে যে বাহরাইনে ডরমিটরি থাকে, একটি বিল্ডিংয়ে শত শত বাঙালিরা থাকে, ইন্ডিয়ানরা থাকে, অনেক দেশের লোকজনই থাকে। তো তারা বিল্ডিংয়ের মধ্যে দু একজন মাদক ব্যবসা করে, তো সেটা ইন্ডিয়ানরা করতে পারে, পাকিস্তানিরা করতে পারে, বা আফ্রিকানরা করতে পারে, অনেক দেশের লোকেরাই মাদক ব্যবসা একজন করে। যখন পুলিশ খবর পায় যে একটি বিল্ডিংয়ে এই ডরমিটরিতে একজন মাদক ব্যবসা করে, ওই মাদক ব্যবসায়ী ওই বিল্ডিংয়ে না থাকলেও এই বিল্ডিংয়ে পুলিশ গিয়ে এরকম 20 জন, 30 জন, 25 জন যতজন পায় পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে আমাদের বাংলাদেশ এমবেসি বাহরাইন সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ করে না যে আমাদের লোকগুলো নির্দোষ, নিরপরাধ। এজন্য প্রবাসে থাকা বাংলাদেশিরা অনেকবার বাহরাইন বাংলাদেশ দূতাবাসে অনেক যোগাযোগ করলেও বাংলাদেশ দূতাবাসগুলো, আমি ব্যক্তিগতভাবে সৌদি আরব, দুবাই, কাতার, সিঙ্গাপুর বিভিন্ন দেশের দূতাবাসে গিয়েছি, শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করছি। আমি যেটা অভিজ্ঞতা থেকে পেলাম যে আমাদের দূতাবাসগুলো এই শ্রমিকদের সমস্যাগুলোর ব্যাপারে খুবই উদাসীন এবং খামখেয়ালিপনা। তারা 26শে ডিসেম্বর, 26শে মার্চ, 16 ডিসেম্বর বিভিন্ন জাতীয় দিবস উদযাপন এবং বাংলাদেশের মন্ত্রীরা, ভিআইপিরা গেলে তাদের খেদমত ছাড়া শ্রমিকদের সমস্যা নিয়ে তারা তেমন কোনো ধরনের কাজ করছে না। আমাদের বাংলাদেশিরা বারবার বাহরাইন দূতাবাসে অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছে। আর বাহরাইনে
বাংলাদেশের অবস্থা এতই নাজুক, বাহরাইন সরকার বাংলাদেশিদেরকে কিন্তু টুরিস্ট ভিসা দেয় না। বাংলাদেশের অবস্থা এতটা নিচে নেমেছে যে বাহরাইনে কোনো ধরনের টুরিস্ট ভিসা না দেওয়ার কারণে আমরাও ব্যক্তিগতভাবে বাহরাইন যেতে পারছি না এবং বাহরাইন সরকারের কাছে কিংবা বাংলাদেশ দূতাবাসে আমরা যোগাযোগ করতে পারছি না, যার কারণে আজকে শতাধিক পরিবার আজকে এখানে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানানোর জন্য তারা একসাথে হয়েছে। সরকার থেকে প্রেস ক্লাবে তারা মানববন্ধন করছে এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছে একমাত্র সরকারই পারে বাহরাইন সরকারের সাথে তারা যোগাযোগ করে আমাদের দেশের নিরপরাধ নির্দোষ প্রবাসীদেরকে তারা মুক্তি করতে। এখানে পরিবারগুলোর তাদের পরিবারগুলা শত শত পরিবার তাদের সন্তানরা বছরের পর বছর অনাহারে অর্ধাহারে অনেক আর্থিক কষ্টে জীবনযাপন করছে। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকার যেন অতি শীঘ্রই বাহরাইন সরকারের সাথে যোগাযোগ করে আমাদের নিরপরাধ নির্দোষ প্রবাসীদেরকে মুক্ত করে আনে। আমি নেত্রকোনা সদর থেকে এসেছি। আমি 15 বছরের অধিক শিক্ষকতা করছি বিনা বেতনে। বিভিন্ন সময় আমরা যে আন্দোলন করে আসছি, বিভিন্ন সময়ের আন্দোলনে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং বিভিন্ন সরকারি অধিদপ্তর, সেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রত্যেক সেক্টর থেকে আমরা আশ্বস্ততা পেয়েছি জাতীয়করণ। ওই জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আর আমরা আশাবাদী এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের জাতীয়করণ নিশ্চিত হবে ইনশাল্লাহ। আমাদের একটাই চাওয়া, যেহেতু কনসালটেশনের মানে সুপারিশ হয়েছে 5000 স্কুল জাতীয়করণ করার জন্য, তাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন সেই 20,000 শিক্ষকদের হইয়া আমি শুধু একটাই আকুল আবেদন করে আমাদেরকে জাতীয়করণ করে দিলে আমরা 20,000 শিক্ষক করবো, মানে বাস্তবায়ন করলে আমরা ঘরে ফিরে যেতে পারবো। কারণ আমাদের লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা কোনো কিছুর অভাব নাই। কারণ আমরা যে রমজান মাসে না খেয়ে না দিয়ে রোজা রেখে এখানে পড়ে আছি, আর বাসায় গিয়েও আমাদের কোনো মুখ নাই, কারণ আমরা কোনো সুফল নিয়ে যেতে পারি না। মন্ত্রণালয় একটি কনসালটেশন কমিটি মিটিং করেছে। আমরা 27-1-25 তারিখে একটা পদযাত্রা করে স্মারক দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3রা ফেব্রুয়ারি একটা চিঠি তারা মন্ত্রণালয়ে পাঠায় আমাদের সেই স্মারকের পরিপ্রেক্ষিতে যে এই বিদ্যালয়গুলি কিভাবে জাতীয়করণ করা যায় তার আপনারা তথ্যাদি দেন এবং তারা এই মন্ত্রণালয় থেকে শিক্ষা আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা সহ সচিবকেও তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে এই বিদ্যালয়গুলি কেন জাতীয়করণ হয় নাই এবং আগের যে বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছেন সেই ডকুমেন্টসগুলি আমাদেরকে দেখান। সেই পরিপ্রেক্ষিতে তারা ওখানে বলেছে যে এই বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য 26,193টি বিদ্যালয় যেভাবে শর্ত পূরণ করেছে, এই বিদ্যালয়গুলি সেরকম শর্ত পূরণ করা সত্ত্বেও জাতীয়করণ হয় নাই। সেটা হয়তো হতে পারে যে একটা সময়ের ব্যাপার, উপজেলা থেকে সঠিকভাবে তথ্য নিয়ে আসতে পারে নাই, যার কারণে আমাদের বিদ্যালয়গুলি সেই বিগত দিন থেকে চলমান থেকেও আমরা বঞ্চিত হয়ে আছি এবং বিগত দিনে সরকার আমাদের বৈষম্য স্বীকার করে রেখেছে, যার কারণে এখন আমরা একটা কনসালটেশন কমিটির একটা সুপারিশ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা জানি যে এই চিঠিটার জন্য আমাদের অনেক বছর, আমাদের বছরের চেয়ে যুগ পার হয়ে গেছে, এখন আমরা একটা সুখের মুখ দেখতে পাচ্ছি। এখন আমরা আবার রাজপথে এসেছি। আমাদের একটি দাবি, প্রধান উপদেষ্টা স্যার যেন আমাদেরকে অনধিক যে 5,000 বিদ্যালয় সুপারিশ করে দিয়েছেন কনসালটেশন কমিটি, সেই অনধিক 5,000 বিদ্যালয় শর্তবিহীনভাবে যেন চলমান বিদ্যালয়গুলো সকল বিদ্যালয় জাতীয়করণের আওতায় নিয়ে আসার একটি সুন্দর একটি ঘোষণা দিয়ে দেন এবং তার একটি লিখিত একটি লাইন যদি আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় তাহলে আমাদের বেঁচে যাবে এই 4,500 অধিক 3 পার্বত্য চট্টগ্রাম ছিটমহল সহ 4,500 বিদ্যালয়, অনধিক 5,000 বিদ্যালয়ের শিক্ষক পরিবার। এবং আমরা এই আমাদের দাবি আদায় হয়ে গেলে আমাদের বিগত দিনের যে দুঃখ কষ্ট আমরা করেছি আমাদের পরিবার নিয়ে, আমাদের সন্তানদের নিয়ে, সেই দুঃখ কষ্ট ভুলে যাব এবং আজীবন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দোয়া করে যাব যে তারা যে কথা দিয়েছে, দেশ সংস্কার করার কথা দিয়েছে, বৈষম্য নিপাত যাক, তারা বৈষম্য দূর করতে চেয়েছে, আমরা সেইটা বিশ্বাস করি এবং বারবার তাদের দ্বারস্থ হচ্ছি এবং তারা আমাদের প্রতি সদয়। এই জন্য আমরা তারা ঘোষণাটি দিলেই আমরা রাজপথ ছেড়ে আমরা নিজ কর্মস্থলে ফিরে যাব। আসলে কিছু পরিস্থিতির শিকার হয়েছে, একটা যে পরিস্থিতির তৈরি হয়েছে নতুন করে, সেগুলো নিয়ে আমরা একটু সার্বিকভাবে আমাদের জায়গা থেকে আমরা একটু ব্রিফ করতে চাই। আপনারা জানেন যে আজকে যমুনা অভিমুখে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাওয়ার একটু চেষ্টা করেছিলাম আমাদের দাবি দাওয়াগুলো জানানোর জন্য। আজকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ প্রশাসন কর্তৃক 44তম BCS প্রার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে,
আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আন্দোলনের দিকে সাধারণ চাকরি প্রার্থীদের ঠেলে দেওয়া হচ্ছে। 3 নম্বর যে বিষয়টা, আমরা বিশ্বাস করছি বর্তমান সরকার আমাদের প্রতি সদয় হবেন। এখনো সময় রয়েছে, রেজাল্ট এখনো প্রকাশ হয়নি। আশা করছি সরকারের জায়গা থেকে অতি সত্বর আমাদের এই ব্যাপারটা দেখবেন। তবে জনপ্রশাসন কর্তৃক প্রেরিত পদসমূহ 44কে না দিয়ে ফলাফল প্রকাশ করা হলে এই যে একটা বৈষম্য, এর দায় উপদেষ্টা পরিষদের বলে সাধারণ চাকরি প্রার্থীরা মনে করছে। আমাদের 4 নম্বর যে বিষয়টি, আমরা আশা করব একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এবং জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 44তম BCS এর এই যে বিষয়টি, এটা পুনর্বিবেচনা করবেন এবং অতি সত্বর আমরা ভালো খবর প্রত্যাশা করছি। আপনাদের সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব 44তম BCS এর এই যে পদ বৃদ্ধি সংক্রান্ত যে সমস্যা হয়েছে, আসলে সমস্যা থাকলে সমাধানও আছে। আমি মনে করি এখানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ আমরা কামনা করছি, ওনার সদয় পুনর্বিবেচনা আমরা প্রত্যাশা করছি। আমরা দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরেই, প্রায় সপ্তাহখানিক ধরে বলা যায়, পদ বৃদ্ধি নিয়ে দাবি দাওয়া জানিয়ে আসছি। একটা বিষয় হচ্ছে কি, পদ বৃদ্ধি নিয়ে আসলে দাবি দাওয়া জানানোর কিছুই নেই। বিগত BCSগুলোর প্রত্যেকটিতেই অটোমেটিক্যালি পদ বৃদ্ধি করা হয়েছে, কারণ অনেকগুলো শূন্যপদ রয়েছে, ধারাবাহিকভাবে ট্র্যাডিশনালি এটা কিন্তু চলে এসেছে। আর আমরা মনে করি 44তম BCS শিক্ষার্থীরা জুলাই আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা।